আমার ডাক নাম টুকুন, ভালো নাম সাঁঝবাতি। সন্ধেবেলায় জন্মেছিলাম বলে মা রেখেছিল। বাবা বলতো অন্ধকারে বসে থাকলেও নাকি আমার গা দিয়ে আলো বেরোয়। না, ঠিক মোমবাতি বা প্রদীপের আলো নয়, অন্যরকম আলো। সেই আলো শুধু বাবাই দেখতে পেত, মা কিন্তু সে আলো দেখতে পেত না। মা ছিল একমাত্র জলের মতন। জলের মধ্যে দিয়ে যেরকম আলো চলে যায়, মায়ের মধ্যে দিয়েও আলো চলে যেত। কিন্তু কখনো কখনো একটু উঁচু থেকে জলের উপর খুব ঝুঁকে দাঁড়ালে, তার তলার দিকে তাকালে দেখা যায় তলদেশ যেন হারিয়ে গেছে কোথাও। শুধু শ্যাওলা, ধূসর, সবুজ কালো রং। ভয় করে টুপ করে পড়ে যাব না তো। বাবার মধ্যে দিয়ে মোটেই আলো চলে যায় না। বাবা হলো ধরো একটা গাছ, ইয়া বড় একটা গাছ। যদিও গাছের পাতায় পাতায় আলো ধরে, তবুও গাছের ভেতর দিয়ে তো আলো চলে যায় না, ভয়ও করে না। রানাঘাটে আমাদের বাড়ি। বাবা এখানকার কলেজে অধ্যাপনা করত, কিন্তু নেশা ছিল ছবি আঁকা। আমাদের এই ছোট্ট সংসারে দুজন আপন লোক ছিল। দীপু পিসি বাবার কলেজের ছাত্রী ছিল, পরে অবশ্য চাকরি পেয়ে বাইরে চলে যায়। আরেকজন ছিলেন নন্দ জেঠু, বাবার একমাত্র বন্ধু। বাবার মতোই কলেজের অধ্যাপক ছিলেন এক সময়। বাবা, এটা কি এঁকেছো? তারাদের জন্ম হচ্ছে? আগুনের জলকণার কুয়াশা। আগুনের জলকণার কুয়াশা? বাপরে! সেই 5 বছর বয়স থেকেই বাবা আমার ছবি আঁকতো, আমার প্রত্যেক জন্মদিনে। এটা কি বাবা? এটা মোমদান, মোমবাতি ধরে আছে, আলো দেয়। ওর নাম আছে? হ্যাঁ আছে তো, এর নাম পূজারিনী। পূজারিনী কেন? ও যে পুজো দেয়। কিন্তু ওর থালায় ফুল নেই কেন? ফুল নেই, আলো আছে, ও আলো দিয়ে পুজো দেয়। তা নয়, পর্দা কেনো, মোমদান কেনো, গাদা গুচ্ছের আলো কেনো? আলো কিন্তু কেনা যায় না রেনু। আলো কেনা চায় না বাবা? না, আলো আসে, নিজের থেকেই আসে, নয়তো তাকে আনতে হয়। আলো মানে দেখতে পাওয়া, যা আগে দেখিনি তাই, বা যা আগে দেখেছি তাও। একদিন বুঝলাম আমার একটা কিছু ধর বাদ দরকার, একটা অবলম্বন, যা দিয়ে আমি যোগাযোগ করতে পারবো একটা ঘাসের সঙ্গে, জমির সঙ্গে, এই এই পৃথিবীর সঙ্গে, এমনকি এই পৃথিবীর বাইরে তারাদের সঙ্গে। বাবার যত কথা আমার সাথে। আসলে বাবা ভাবতো কেউ যদি বাবাকে নাও বোঝে, আমি ঠিক বুঝবো। প্রথমে জানিস, একটা আকার, একটা অস্পষ্ট আদল মাথায় ঘুরতে থাকে, কতগুলো রেখা যেন মাথার ভেতর ছুটে ছুটে বেড়াতে থাকে, তারপর নিভে যায়, তারপর আবার দপ করে জ্বলে ওঠে। জ্বলে ওঠে মানে? জ্বলে ওঠে মানে দেখা দেয়। বৃষ্টির রাতে যেমন বিদ্যুৎ দেখা দেয়, আকাশে যেমন মনে হয় একটা আগুনের দড়ি এক মুহূর্তে ছিটকে পড়লো, সেরকম মাথার ভেতরেও ছড়িয়ে যায়, তারপর একসময় নিভেও যায় জানিস। তখন আবার ওই 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 অস্পষ্ট আদলটাই টান দিতে থাকে, সেই যেন ঘাড় ধরে এনে আঁকতে বসায়। আচ্ছা বাবা, প্রত্যেকবার জন্মদিনে তুমি আমার ছবি আঁকো কেন? সেই একই তো। এক কি করে হলো রে?
5 বছরের টুকুন, 10 বছরের টুকুন আর এই এখনকার টুকুন, সে কি এক? দেখতে দেখতে তুই বড় হয়ে গেলি। কি হলো টুকুন? কি হলো? কি হচ্ছে টুকুন? কি হয়েছে কি? না, কিছু না। কিছু না মানে? ঘেমে জল হয়ে গেছিস। হ্যাঁ? তোর কি শরীর খারাপ লাগছে? না বাবা, আমি ঠিক আছি। না না, এইভাবে বসে থাকতে তোর কষ্ট হচ্ছে। চল চল, ছবি চল। হ্যাঁ? তোমার ছবি আঁকাটা শেষ হলো না যে? ও হবে হবে, অত ব্যস্ত হবার কিছু নেই, চল। এই রূপকথা কেন দেখালে পূজারিনী? বাবা বলেছিল মাথার মধ্যে কয়েকটা রেখা ছুটে বেড়ায়, জ্বলে ওঠে, দেখা দেয়। এটাই কি সেই জ্বলে ওঠা? আচ্ছা বাবা, তোমার মাথায় ওই লাইন ড্রয়িং যেমন ভাবে দেখা দেয়, জ্বলে ওঠে, নিভে যায়, সেইভাবেই তারা ফিরে আসে তো? বাবা, ফিরে আসে কি? আসে 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 আসে। কি দারুণ বৃষ্টি হচ্ছে দেখো বাবা। এরপরই তো শরৎ। এবার পুজোর কোথায় যাওয়া হবে? মামা বাড়ি? 3 বছর হলো মামা বাড়ি যাওয়া হয়নি, এবারে যাব। তুমি তো যাবে না? না, তোরা ঘুরে আয়। তোর দিদিমার একটা ছবি এঁকে রেখেছি, মাকেও বলা আছে ওটা সঙ্গে করে নিয়ে যাস। বাবা, তুমি কখনো মাকে আঁকো না কেন? আঁকিনি মানে আঁকা হয়নি। কেন? মাকে তোমার আঁকতে ইচ্ছে হয় না? ইচ্ছে? শুধু ইচ্ছে তো আঁকা হয় না টুকুন। চেষ্টা করেছিলাম, তুই তখন মার পেটে, কিন্তু পারিনি। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। চেষ্টা করেও পারলে না? না, তার ঠিক কয়েক মাস আগে মা মারা গিয়েছিলেন তো,
যতবার রেনুর ছবি আঁকতে যায় মার আদল এসে যায়। মা মৃত্যুর আগে শেষ 3-4 মাস ভয়ঙ্কর কষ্ট পেয়েছিলেন জানিস। মা সবকিছু আমি করতাম। রাত্রিতে একটা ইজি চেয়ার নিয়ে মার ঘরে শুতাম, দেখতাম মা ঘুমোতে পারছে না, শুয়ে কি অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, কখনো ঘুমাচ্ছে, কখনো চিৎকার করছে, কি অসহ্য যন্ত্রণা। চোখ দুটো যেন, সে তোকে আমি বলে বোঝাতে পারবো না জানিস। কি অদ্ভুত। মার মৃত্যুতে আমি কোনো শোক পাইনি, পেয়েছিলাম মার বেঁচে থাকার শেষ দিনগুলোতে। তারপর থেকে আর মানুষ আঁকতে পারতাম না জানিস। রাতের পর রাত শুয়ে শুয়ে খালি ভাবতাম আমার বাঁচার জন্য একটা কিছু করা দরকার, এর থেকে বেরোনোর জন্য একটা পথ দরকার। পেলে পথ? হ্যাঁ। তারপর যখন গাছের কাছে চলে গেলাম, জলের কাছে চলে গেলাম। মানে? গাছ, গাছের পর গাছ দেখতে দেখতে তারপর একদিন কাগজের উপর লাইন টানতে লাগলাম। গাছ আঁকলে কেন? কেন আঁকলাম তা তো জানি না, হয়তো গাছের ওই দাঁড়িয়ে থাকাটা ধরবো বলে। জল আঁকতে গেলে কেন? কেন তো বললাম বলতে পারবো না, কেন বলা যায় না। হয়তো হয়তো ওই জলের বয়ে যাওয়াটা ধরবো বলে। তারপর একদিন আবার তোকে নিয়ে নতুন করে মানুষ আঁকতে শুরু করলাম। তুই তখন 5। সেবার পুজোর সময় মামা বাড়ি গেলাম, বার্নপুরে। সেই বাড়ি আমার শেষ মামা বাড়ি যাওয়া। কিরে, অলোকদাকে দেখছিস? দেখ দেখ, ওকে সবাই দেখে। মোটেই না, আমি মোটেই ওনাকে দেখছিলাম না। আরে বাবা, দেখলেই বা দোষের কি? কি দারুণ ফিগার বলতো। পড়াশোনা তো ব্রিলিয়ান্ট। জানিস তো, আমাদের অনেক বন্ধুই না অলোকদাকে চায়। অলোকদা পাত্তাই দেয় না। এই শোন, তোর সাথে না অলোকদার আলাপ করিয়ে দেব। আমি কি তোদের অলোকদার সাথে আলাপ করতে চেয়েছি? মুখে না বলিস, মনে মনে চাইতেও তো পারিস। সব মেয়ে এক নয়। কি জানি বাবা, আমার তো সব মেয়েকে এক মনে হয়। টুকুন, তোর গা থেকে এখনো মফস্বলের গন্ধ যায়নি। আমি তো মফস্বলেরই মেয়ে। ঠিক আছে বাবা, ঠিক আছে। অলোকদার সঙ্গে তোকে আলাপ করতে হবে না। যা বাবা, ঠিক আছে। বাথরুম খালি আছে, চানটা সেরে নি। আমরা যাইনি মরে আজও, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়। মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। প্রস্তর যুগের সব ঘোড়া যেন এখনো ঘাসের লোভে চড়ে পৃথিবীর কিমাকার ডায়নামোর পরে।
পলি আছে? না, পলিরা কেউ নেই, সোনাদাও বেরিয়েছে। আসলে রোববারে বাংলা কাগজটা আমার খুব দরকার। আমি এনে দিচ্ছি। সরো সরো, তোমায় আর কষ্ট করতে হবে না, আমি দেখছি। আচ্ছা টুকুন, তুমি আমাকে দেখলে এড়িয়ে যাও কেন বলো তো? কই না তো। হ্যাঁ হ্যাঁ, যাও। আমাকে দেখলেই তুমি এড়িয়ে যাও কেন? আমাকে খুব খারাপ লোক মনে হয়? না না, তা কেন? তাহলে আমার সাথে কথা বলো না কেন? ঠিকানাটা খুব দরকার ছিল, তোমার জন্যই পেয়ে গেলাম। থ্যাংক ইউ। এই শোনো, আমাকে একটা ছোট কাগজ আর কলম দেবে? আচ্ছা টুকুন, তুমি কি আমার উপর রাগ করেছো? কি অদ্ভুত, আমি হঠাৎ আপনার উপর রাগ করতে যাবো কেন? এই যে তোমার ডট পেনটা। কিরে টুকুন, বমি করছিস কেন? শরীরটা কি অস্থির লাগছে? এ কি মা, তোর মুখটা শুকনো লাগছে কেন? চল চল, আয় আয় আয়। দাঁড়া, আস্তে আস্তে, চল চল। চুপ কর, চুপ কর, এখানটা বস, বস এখানে, বস বস। আচ্ছা, তখন থেকে সমানে কেঁদে চলেছিস, বলিহারি এদের আক্কেল। মেয়েটার এত জ্বর, সবাই মিলে গেল সিনেমা দেখতে। কিরে, এই দেখো, বমি করবি? বাথরুমে যেতে পারবি? উফ, আমি যখন কি করি না, দেখো দেখিনি বাড়িতে একটা লোকজন কেউ নেই, একজন ডাক্তার টাকা দরকার। লাগবে না। কি লাগবে না লাগবে সেটা আমি ভালো বুঝবো। না দেখি একবার যদি ওই অলোককে পাই। না না মানে? ডাক্তার ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না মনিদিদা। বমি হলে আমার এরকম হয়, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আকাশটা কিরকম অন্ধকার হয়ে আসছে,
বৃষ্টি আসছে। মনে দিদা, মাকে বলবে আমি কালই ফিরে যাব। আচ্ছা ঠিক আছে, সে হবে। এখন এখন শোনো, শুয়ে পড়ো তো, একটু শুয়ে পড়ো, ঘুমোবার চেষ্টা করো। আমি পাশের ঘরে আছি, যদি দরকার পড়ে আমাকে ডাকবে, কেমন? কি বৃষ্টি বাবা! চলো ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই। তাড়াতাড়ি এসো। টুকুন একেবারে ভিজে গেলি না রে? আমার শুধু ডান দিকটা ভিজেছে। আমার বাঁ দিকটা। টুকুন ওই দেখ, সোনা ব্যাংক। এই যা বাবা, তোমার ছাতা! দেখ দেখ ছাতাটা কেমন ভাসছে। বাবা দারুণ হয়েছে, মনে হচ্ছে পুকুরটা যেন ফুটছে। এটাও দারুণ, কিন্তু ছাতা আছে, কোনো লোক নেই কেন? নেই, বৃষ্টিতে বলে ছাতাটাই দেখা যাচ্ছে না তোর। লোকটা ঝাপসা হয়ে মিলিয়ে গেছে। বাবা ওই ব্লু ছাতাটা আমার। তার মানে ব্রাউনটা আমার। আচ্ছা বাবা, টিফিন ক্যারিয়ারের উপরে গঙ্গা ফড়িংটা দিয়েছো কেন? হোর্ডিংটার আসলে খিদে পেয়েছে, দেখছিস না টিফিন ক্যারিয়ার ঢাকনাটা খোলার চেষ্টা করছে, কিন্তু ও পারবে না। কেন বলতো? ট্রেনটা যেই এগিয়ে আসবে। মামা বাড়ি থেকে ফেরার পথে বাবার কথা, বৃষ্টির কথা ভেবে মনটা সেবারের মতন হালকা হয়েছিল। তোমাকে চিনি। আমিও তোমাকে দেখেছি। আমার না একটা কথা বলা খুব দরকার, কিন্তু কাকে বলবো? আমাদের কোনো বন্ধু নেই। আচ্ছা, তোমার জন্মদিন হয়? হ্যাঁ হয়। একটার পর একটা বছর চলে যাচ্ছে, কেউ কখনো আমার জন্মদিন করেনি। কেন? কি করবে? আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে। আমি তো কাকার বাড়ি থেকে মানুষ। কোথায় যাচ্ছ? গঙ্গানগর। রেল লাইন ধরে কেন? এটা দিয়ে গেলে শর্টকাট হয় তো, তাই পয়সা বাঁচাচ্ছি। কিন্তু একটা কথা যে আমায় বলতেই হবে, আমার না একজনকে ভালো লেগেছে। কে সে? নাম জানি না, ওরা ওই বাড়িতে থাকে। তুমি কিন্তু কাউকে বলো না, কেউ জানে না। ছেলেটা সে কথা জানে? মরে গেলেও বলবো না। আমি কখনো গিয়ে আলাপই করবো না। কেন? ওরা বড় লোক, আমরা গরিব। ওর যদি আমায় পছন্দ না হয়? কি করে বুঝলে? না, এই ভালো, এই যে তোমায় বললাম। তুমি লিখবে আমার কথা? আমি লিখবো? দেখো, আমার পরনে তোমার শাড়ি, আমার কাঁধে তোমার ব্যাগ, আমার শরীরে তোমার বয়স, তাও তুমি লিখবে না? কিন্তু আমি তো লিখতে পারি না। এই শোনো,
আমি কিন্তু এই বস্তুটির একটির বেশি খাবো না। স্যার কখন এলেন? আরে দীপু, এসো এসো, এই তো কিছুক্ষণ আগে সবে সিঙ্গাড়া পর্ব শুরু হয়েছে। আচ্ছা দীপু, সৈকতের ছাতা সিরিজের ছবিগুলো দেখেছো? চমৎকার সিরিজ, যেমন কম্পোজিশন তেমনি তার ইমাজিনেশন। হ্যাঁ, আমি তো স্যারকে সেই কবে থেকে বলছি এবার একটা এক্সিবিশন করুন। দীপু, তোমাকে তো বলেছি কখনো এসব নিয়ে কথা বলবে না। আর এই সময় খুব দরকার ছিল। হ্যাঁ, কফি। হ্যাঁ, ফাইন। কি জানো সৈকত, কাছের লোকের মতামতের মূল্য তুমি কোনো দিনই দিলে না। এই যে ছেলেরা প্রদর্শনী করলো, সবার না হোক, অনেকেরই তো ছবিগুলো পছন্দ হয়েছিল। আমি বলছি, দীপু বলছে, তোমার বউ মেয়ে বলছে, তোমার সেই এক গুণ। না না, ওই প্রদর্শনী ব্যাপারটাতেই আমার আপত্তি। কেন বলছি, কিছু মনে করবেন না নন্দদা। এই আপনি, রেনু, দীপু, মানে যারা সাধারণত প্রদর্শনীতে যান, আপনারা তো ঠিক ছবির শিক্ষিত দর্শক নন। মানে ছবির টেকনিক্যাল দিকগুলো তো আপনারা বোঝেন না, চিত্রকলার ইতিহাস জানেন না। আমি অবশ্য খুব বেশি কিছু একটা বুঝি না, তবু যাই বলো, তোমার অনেক আম্বা আছে বাপু। নিজের অহংকার নিয়ে তুমি গুমড়ে গুমড়ে মর। না না, এটা অহংকারের ব্যাপার নয় রেন। কি আশ্চর্য, লোকে যদি তোমার ছবি থেকে ভালো বলে, তার ভেতরে তুমি খুঁত খুঁজছো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এতকাল তো তোমার কথাই বোঝবার চেষ্টা করলাম, নতুন করে আর কি বোঝাবে? শোনো রেনু, না না, ঠিক আছে, আর বোঝাতে হবে না। শুধু উনিই বোঝেন, আমরা কেউ কিচ্ছু বুঝি না। কি আশ্চর্য। যাকে যাকে, স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয়েই থাকে। মাস্টার মশাই, একটা কথা আমার এতক্ষণ বলা হয়নি। আমার ট্রান্সফার হয়েছে। ট্রান্সফার? হ্যাঁ, মুর্শিদাবাদের পাঁচতবিতে পোস্টিং, প্রমোশন হয়েছে। সবই তো হলো, এবার দেখে শুনে একটা বিয়ে করো। বিয়ে? হুঁ, আমি বিয়ে করলে বাবা মাকে কে দেখবে বলুন? এই তো দেখুন না, মঙ্গলবার আমি চলে যাব, তারপর ওদের যে কে দেখবে? মাস্টার মশাই, আমি কিন্তু ওখান থেকে মাঝে মাঝে আপনাকে চিঠি লিখে বিরক্ত করব। আপনি উত্তর দেবেন তো? আগে আসুক তো তোমার চিঠি, তারপর উত্তর। বাবা, তোমার চা। হুম। আচ্ছা বাবা, তুমি একদিন বলেছিলে ইচ্ছে করলে গল্প লেখা যায়, সেটা কি সত্যি? মোটেই তা বলিনি। আমি বলেছিলাম খুব জোরালো একটা ইচ্ছে, একটা ঘোর। যখন তুই নিরুপায়, যখন না করে পারছিস না, সেই রকম একটা ইচ্ছে। তাহলে ধরো একবার এক মুহূর্ত দেখা গেছে, মনে করো ট্রেনের জানলা থেকে দেখা গেছে একটা ছবি, এক মুহূর্ত পরেই মিলিয়ে গেছে। সেই ছবিটা যদি সেখান থেকে চলতে শুরু করে, গল্প হয় না? হয়ই তো, লেখা তো এইভাবেই হয়, আরো অনেক ভাবেই হয়, হতেই পারে। দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই, এটা প্রমাণ বলে ভাবতে পারিস। নে, এই কবিতাটা পড়ে দেখ। পাবলো নেরুদার লেখা পোয়েট্রি। তুমি পড়ো, কতদিন তুমি কবিতা পড়ে শোনাওনি।
সবটা তো এখন পড়া যাবে না, এই প্রথম দিকটা খানিকটা পড়ছি। And it was at that age poetry arrived in search of me. I don't know. I don't know where it came from winter or river. I don't know how or when. No, they were not voices. They were not words, nor silence. কি আশ্চর্য লাইন না? তারপর আছে, something started in my soul, fever or forgotten wings, and I made my own way, and I wrote the first faint line, faint without substance, pure, pure wisdom of someone who knows nothing. ভাবতে পারছিস কি আশ্চর্য বোধের কথা? I wheeled with the stars. My heart broke loose on the wind suddenly. I saw the heavens unfastened and open, planets, palpitating plantations, shadows, perforated, riddled with arrows, fire, and flowers. বুঝে দেখ, লোকটার সামনে আকাশটা খুলে গেল। সে দেখতে পেল নক্ষত্রগুলো দপদপ করছে হৃদস্পন্দনের মতো। সে পুরো ইউনিভার্সটা দেখতে পেল কবিতা লিখতে লিখতে, যেমন করে বিজ্ঞানীরা দেখতে পায় তারাগুলোকে অঙ্ক খুঁজতে খুঁজতে। ফিভার? ফিভার কেন বলছে বাবা? জ্বর আসবে কেন? ওই জ্বরটা যে শুরু হচ্ছে, ওই ওই ঘোরটা, সে তো নিজেও জানে না ওই ঘোরটার মধ্যে দিয়ে অত দূরে পৌঁছে যেতে পারছে। ওহ, সত্যি কবিরা কি সব জিনিস ভাবতে পারে। সময় নিয়ে মন দিয়ে পড়বি, নিজেই সব বুঝতে পারবি। And it was at that age poetry arrived in search of me. আমার খোঁজে এলো সে? কোথা থেকে এলো? ফ্রম উইন্টার অর রিভার? উইন্টার আর রিভার কেন শুধু? অন্য কোনো জায়গা থেকেও কি আসতে পারে না? সামথিং স্টার্টেড ইন মাই সোল। আশ্চর্য, কি করে জানলো? আমার মধ্যেও তো এরকম কিছু একটা শুরু হয়, একটা জ্বরের মতন, একটা ঘোর। কিন্তু সেটা কি শুধু কবিতা? না, আমার তো ইচ্ছে করে না কবিতা লিখতে, কিন্তু আমার মধ্যেও কেউ কথা বলে, ছবি দেখায়। কে সে? কি সেটা? সেদিন বাড়িতে বাবা মা কেউ ছিল না, আমি একাই ছিলাম। কত কথাই মনে আসছে, কথা বলতে ইচ্ছে করছে। দীপু পিসি, সেও তো সেই 1 মাস বাদে আসবে। দীপু পিসি বলে যে কোনো ভালো লাগা জিনিসের সঙ্গে নাকি কথা বলা যায়। কার সাথে বলবো? আমায় বলে। কে? কে কথা বললো? আমি? আমি বলছি? তুমি? তুমি কে? আমি পূজারিনী। তুমি সব কথা আমায় বলতে পারো। আমি তোমার ভালোবাসার জিনিস নই? বলো, কি বলতে চাও? জানো পূজারিনী,
একটা লোক ফণিমনসা হয়ে আমার গায়ে কাঁটা ফুটিয়ে দিয়েছে। জানি, জানো? তুমি কি করে জানলে? আমি তোমার সাথে অনেক দিন আছি, প্রত্যেকবার তোমার জন্মদিনে জ্বলেছি। তুমিও তো একটা আলো, বাতি। তোমার নাম তো সাঁঝবাতি। জানো পূজারিনী, ওই সবুজ ঘরের স্বপ্নটা মাঝপথেই হারিয়ে যায়। রূপকথারা ফিরে আসবে, তারা হারিয়ে যায় না। উহ, আমার সাথে একটা মেয়ের আলাপ হয়েছে, জানো? জানি, জানি। উহ, সে বলেছে আমি যেন তার কথা লিখি। বেশ তো, লেখো না। লিখবো? কি করে লিখবো? কি করে লিখতে হয় আমি তো তাই জানি না। কিন্তু জানো, আমার না লিখতে খুব ইচ্ছে করে। কিন্তু কিন্তু ওই লোকটা, ওই লোকটা হ্যাঁ, হ্যাঁ, আসি। একদিন কলকাতায় পাড়ি দিলাম, ক্যালকাটা ইউনিভার্সিটিতে জিওগ্রাফি নিয়ে এমএ পড়তে। কলকাতায় নন্দ জেঠুর ভাইয়ের বাড়িতে উঠলাম পেইং গেস্ট হয়ে। নন্দ জেঠুর ভাইজি কেয়া আমার নতুন বন্ধু হলো। ঘুমিয়ে পড়লি নাকি? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? না, বাড়ির জন্য মন কেমন করবে কেন? বাড়ির জন্য মন কেমন করছে না, তাহলে নিশ্চয়ই স্পেশাল কারোর জন্য। মানে? জানিস না? স্পেশাল মানে? স্পেশাল মানে স্পেশাল, যে তোকে ভালোবাসে আর তুই যাকে ভালোবাসিস। না। সে কি রে, তোর মতো একটা অ্যাডভান্সড মেয়ে কলেজে কারোর সাথে কিছু হয়নি? না। ব্যাস, তুই চেপে যাচ্ছিস। আমাদের ক্লাসে তো এক একজনের 2-3 জন স্পেশাল। সুজাতা তো কত বয়ফ্রেন্ড, তার মধ্যে অবশ্য 3 জন স্পেশাল। আমার বাবা এসব একদম ভাল লাগে না, এ তো ঠকানো। কাউকে ঠকাবো কেন বল? জানিস তো টুকুন, সুজাতার যে 3 জন স্পেশাল, তার মধ্যে একজন আবার ওর মামা তো দাদা। মামা তো দাদা? হ্যাঁ, সুজাতার কথা আর বলিস না। সুজাতাটা সাংঘাতিক ডেয়ারিং। আমার বাবা অত বাড়াবাড়ি ভালো লাগে না। নে নে, শুয়ে পড়, তুই খুব টায়ার্ড। আলুটা টুকুন, আজ নিয়ে 3 দিন হলো, এবারে বাড়ির রাস্তাটা চিনতে পারবি না? হুম। ওই জলের ট্যাঙ্কটা মনে রাখবি, ব্যাস, তাহলেই বাড়ির কাছে এসে গেলি। আর গলিটা মনে আছে তো? হ্যাঁ। আজ তোকে একাই ফিরতে হবে, মাকে বলবি আমার স্পেশাল ক্লাস আছে। কিরে টুকুন, ফিরতে পারবি তো? হ্যাঁ, পারবো। তুই কিন্তু বেশি রাত করিস না। বাবা ফোন করেছিল, বললো মার শরীরটা নাকি একদম ভালো না। আমি কাল বাড়ি যাব। মা, মা গো, মা, ও মা, কি হয়েছে তোমার? তুমি শুয়ে আছো কেন মা? কি হয়েছে তোমার মা? কি আবার হবে, ডাক্তার রায় আমায় জোর করে শুয়ে রেখেছে। হ্যাঁ? ডাক্তার রায় দিন 15 মতো রেস্ট নিতে বলেছে মাকে। কেন বাবা, মার কি হয়েছে? কিছু হয়নি রে, পরশুদিন বাথরুমে মাথাটা একটু ঘুরিয়ে গিয়েছিল। হ্যাঁ? হ্যাঁ, দেখ না, তোর বাবা আমায় বিছানা ছেড়ে উঠতেই দিচ্ছে না। ডাক্তার রায় রেস্ট নিতে কেন বলেছে বাবা? আহা, এত উতলা হচ্ছিস কেন টুকুন? মাকে তো আর কোনোদিন শুয়ে থাকতে দেখিনি। আর তোমারও কিন্তু এত কথা বলা ঠিক হচ্ছে না রেন। এই টুকুন,
চলে আয় তো, চলে আয়। না, টুকুন আমার কাছেই থাক। মা, তুমি ভাত খাবে না রুটি খাবে? রুটি। বাবা, মার কি হয়েছিল? পরশু সকালে বাথরুমে তোর মা হঠাৎ অসম্ভব ঘামতে শুরু করে দেয়। শরীরটা আগে অস্থির অস্থির লাগছিল, তারপর একদম মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়। ভাগ্যিস পড়েনি, ওই চৌবাচ্চার কানাটা ধরে সামলে নিয়েছিল। তবে জলের ট্যাপটার খোঁচা খেয়েছে খুব জোর কোমরে। আমি ঘরে ঢুকে দেখি চৌবাচ্চায় পিঠ ঠেসে রয়েছে, তখন অসম্ভব ঘামছে। ডাক্তার রায় এসেছিলেন, দেখলেন, ওষুধপত্র দিয়েছেন, বললেন প্রেশারটা খুব হাই ছিল আর হার্টেও বোধহয় একটু কিসব গোলমাল টোলমাল পেয়েছেন। রেস্ট নিতে বলেছেন 15 দিন। বাবা, মার কিছু হবে না তো? আরে না না, ওষুধ তো দিয়েছেন ডাক্তার। আসলে রেস্টটাই সব, বুঝলি। তোর মা তো জীবনে বিশ্রাম নিল না। আমি তাহলে কতদিন থেকে যাই? না না না, কোনো দরকার নেই। শুধু শুধু কলেজ কামাই করা। নন্দদা একজন মাসিকে ঠিক করে ফেলেছে, সে সকাল বিকেলে এসে রান্না করে দিয়ে যাবে। না বাবা, আমি মাকে ছেড়ে যাব না। কদিন ক্লাস কামাই হলে কিছু হবে না। আমি কেয়াকে আজই ফোন করে দিচ্ছি। তোমার কিছু দেবো আর? হুম। হয়ে গেল তোমার? তুমি তো কিছুই খেলে না। না, আমি তো রাত্রিরে কমই খাই। তোর মা একা আছে, তাদের খেয়ে নে। আমি উঠলাম। তোমার সাথে অনেকদিন দেখা হয়নি। আমিও তোমায় দেখিনি। আমি তো এখন কলকাতায় থাকি। জানো, আমার না বিয়ে ঠিক হয়েছে। বিয়ে? খুব ভালো। ভালো না ছাই, আমার বর আধ বুড়ো। কিন্তু আমার উপায়ও নেই। আমি যে কাকার সংসারে মানুষ, আমার আর আর্ট কলেজে পড়া হবে না। যার সাথে আমার বিয়ে, তার কাঠের ব্যবসা জলপাইগুড়িতে। ওকে আমি আর কোনো দিন দেখতে পাবো না। কাকে? তোমায় বলেছিলাম না, সেই দোতলা বাড়ির ছেলেটাকে। তাহলে তাকে বলো। না না, সে হয় না। তুমি তো জানলে। তুমি লিখো। কিন্তু কিন্তু কি করে লিখতে হয় তাই তো আমি জানি না। তোকে আজ একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? চলই না। তোর নেক্সট ক্লাস কটায় রে? 3:15। ওটা আজ ডুব দিয়ে দে। এক সপ্তাহ ক্লাস করা হয়নি, আজ আবার কামাই করব? না, তোর দ্বারা না কিচ্ছু হবে না। তোর নিজের যখন স্পেশাল ক্লাস পড়বে, তখন কি করবি? আরে বাবা, তোর সাবজেক্টের লোকের কাছেই যাব। ইউনিভার্সিটির রেকর্ড মার্কস পাওয়া স্টুডেন্ট, দরকার হলে তোকে অনেক হেল্প করতে পারবে। বাড়ি ফিরতে কি খুব দেরি হবে? তোর তো চিন্তা কিসের রে? আমি তো আছি। যা,
কেয়া এই চলো চলো, বন্ধু হ্যাঁ? আছে। ও, এই টুকুন, আয়। সরি। টুকুন, এই রঙ্গন। টুকুন। আর ভালো নাম? আমার নাম সাঁঝবাতি। সাঁঝবাতি। বাহ, ভারী সুন্দর নাম তো। বেশ অদ্ভুত। বসো বসো, ফিল কমফোর্টেবল প্লিজ। জানো তো, ওর বাবা না আর্টিস্ট, খুব সুন্দর সব ছবি এঁকেছেন। ওর কত ভালো ভালো সব ছবি এঁকেছেন, কি সুন্দর ছবিগুলো। যে সুন্দর তার ছবি তো সুন্দর হবেই। আচ্ছা, এই শোনো না, ও জিওগ্রাফি নিয়ে পড়ছে, তোমার সাবজেক্ট, তোমাকে কিন্তু হেল্প করতে হবে। আর তোমার যে নোটসগুলো আছে না, ওগুলো ওকে দিয়ে দিও। ওসব নোটস ফোর্স আর এখন আছে নাকি? নোটস না থাক, তুমি তো আছো। ও খুব ভালো স্টুডেন্ট, ওকে একটু হেল্প করলে না। ওসব পড়াশোনার কথা এখন। এই যা, তোমরা একটু বসো, আমি মোমটা জ্বালিয়ে নিচ্ছি। টুকুন, এই নে। রঙ্গনকে তোর কেমন লাগে রে? ভালো। শুধু ভালো? আমার কিন্তু খুব রাগ হবে। আচ্ছা, খুব ভালো। রঙ্গন, রঙ্গন খুব ভালো, তোকে খুব হেল্প করবে। আহ, ও টুকুন, দরজাটা একটু ভেজে দাও না প্লিজ, চোখে আলো লাগছে। ও সরি। কি হয়েছে তোমার? হ্যাঁ, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। টুকুন, আমার ওই ড্রয়ারটা খুলে দেখো না, একটা অমৃতাঞ্জন শিশি পাও কিনা প্লিজ। কই, এখানে নেই তো। হ্যাঁ, তাহলে ওই বইগুলোর পাশে দেখো, উপরে। এই যে। হ্যাঁ, একটু ভালো করে কপালের চোখের ভেতর লাগিয়ে দাও না প্লিজ। চোখের পাতা কি অমৃতাঞ্জন লাগায়? জ্বালা করবে না? জ্বালা করুক, ব্যথাটা তো কমবে। এবার একটু ভালো লাগছে? হুম। তোমার হাতটা কি নরম, আঙুলগুলো। কি ব্যাপার গণেশ দা? না মানে হ্যাঁ? ঠিক বুঝতে পারি নাই। ওষুধ আনতে তো বললে, স্টেশনের ওই দোকানটাতে তো এই ওষুধ নাই। আবার সেই কেতু গ্রামে জাতি হলো এই ওষুধ আনতে। এই নাও। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, আচ্ছা, আচ্ছা আমি
গণেশ দা আমাদের রান্না করে, আর মাথায় বুদ্ধি বলে কিছু নেই। হুম, জানো একদিন কেয়ার সাথে এরকমই দুপুরবেলা হবে, দরজা বন্ধ করতে ভুলে গেছি। গণেশ দা হঠাৎ করে, কি হলো টুকুন, রাগ করলে? না, তাহলে এসো। কেন টুকুন, আমাকে তোমার ভালো লাগে না? আমার আমার কেয়াকেও ভালো লাগে। কেয়া? হ্যাঁ, তাতে কি? হ্যাঁ, তোমার কাছে হয়তো কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। তুমি এসব কি বলছো? আমি তো আর কিছুই বুঝতে পারছি না। আমি কেয়াকে ঠকাতে চাই না। আজ যা ঘটলো সেটা ভেবে আমার ভীষণ খারাপ লাগছে। আমি কেয়াকে ঠকাতে পারবো না। Okay, then you better live with your morality. হুম? থ্যাংক ইউ, থ্যাংক ইউ রঙ্গন। টুকুন, টুকুন আমার কথা শোনো। টুকুন, টুকুন প্লিজ। টুকুন, এভাবে তুমি রাগ করে চলে যাবে? তা হয় না। আমি তো রাগ করিনি। ইয়ে, তুমি আর কোনোদিন আসবে না? আমি কি তাই বলেছি? টুকুন, টুকুন, একজন মানুষ কি দুজন মানুষকে ভালোবাসতে পারে না? সেই দুজন কি আমি আর কেয়া? যদি তাই হয়, তাহলে পারে না। চলি, ট্রেন আসছে। রঙ্গনের বাড়ি থেকে ফেরার পথে বুঝলাম রূপকথা আর বাস্তব এক হয় না। হায় আমার সবুজ ঘরের রূপকথা। কত সেতু বাঁধি সুরে সুরে তালে তালে, তোমার আমার এই বিরহের অন্তরালে, কত সেতু বাঁধি সুরে সুরে তালে তালে, তোমার আমার ওই, তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে, তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে, এবার সেবার কাজে ডেকে নাও, এবার
ডেকেলা সন্ধ্যাকালে কত সে তো বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার এই বিশ্ব হতে থাকে দূরে অন্তরে অন্তরে বিশ্ব হতে থাকে দূরে অন্তরে অন্তরে চেতনা জড়ায় রহে ভাবনার স্বপ্ন জালে দুঃখ সুখ আপনারি সে বোঝা হয়েছে ভারী। টুকুন এই সকালবেলা আয়। মা, কতদিন পরে আবার তোমার গান শুনলাম মা। তোমার শরীর ভালো আছে? ভালোই তো, খাচ্ছি দাচ্ছি। ওই গানটা একবার করো না। কতদিন তোমার গান শুনিনি, এখনো তোমার কি সুন্দর গলা। না রে, এখন আর পারি না, দম পাই না। আচ্ছা খাবেন? খেলে হয় কি? তুমি খাবে? দাও। বাবা, দীপু পিসি বলছিল তুমি নাকি অনেকদিন কিছু আঁকছো না। দীপু ঠিকই বলেছে টুকুন, সত্যি তুমি অনেকদিন ধরে কিচ্ছু আঁকছো না, আর আঁকলেও দেখাও না। দেখবেন কি করে? উনি যা আঁকেন সবই নষ্ট করে ফেলেন। আজকাল ওই এক বাতিক হয়েছে। সে কি বাবা, তুমি ছবি নষ্ট করে ফেলছো? পাচ্ছি না, পাচ্ছি না। কি পাচ্ছ না? একটা একটা আকার, একটা নির্দিষ্ট রূপ পাচ্ছি না, রং পাচ্ছি না। এই যেন একটা কাদায় ঢাকা পৃথিবী। আমি বসছি, আমাকে আঁকো। ওই টুলিটায় বস।
সেই ট্রেন লাইনের মেয়েটা আজকাল আর আসে না। সবুজ ঘরের স্বপ্নটা উধাও। আমি নিশ্চয়ই কোনো অন্যায় করেছি, তাই না পূজারিনী? বলো না পূজারিনী। এরকম ভাবছো কেন? আমি বিশ্বাস ভেঙেছি। এই আমি কি করলাম? তুমি প্রেমের টানে সাড়া দিয়েছো, তোমার শরীর সাড়া দিয়েছিল। এই কি প্রেম? আমি কিরকম হয়ে গিয়েছিলাম, তুমি তো সরে এসেছো এখন। আজ সারা রাত আমার ঘুম হবে না। ঠিক ঘুমিয়ে পড়বে, অত ভেবো না। সামনে তোমার পরীক্ষা। নন্দদা আসুন, টুকুন আয়। এটা ঠিক আমার মুখ হয়নি বাবা। হয়নি? উহুম। টুকুন ঠিকই বলেছে, ওর মুখের আদল খানিকটা আছে, কিন্তু মুখটা অনেকটা দীপুর মতো হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছে নন্দ জেঠু। দীপু পিসির সঙ্গে মিলটা বেশি আছে। এক্স্যাক্টলি, মুখের ক্যারেক্টারটাই আলাদা। টুকুন, তুই কত রাত পর্যন্ত পড়বি? না, বেশি রাত করব না। এত পড়ে কি হবে? কি আবার হবে? পাশ করে চাকরি করব। রঙ্গন বলছিল তুই ওর ওখানে অনেকদিন যাসনি। না, অনেকদিন যাওয়া হয়নি। রঙ্গন তোর জন্য একটা ইম্পর্টেন্ট নোট রেখেছে, তোকে যেতে বলে। কাল একবার ওখানে যাবি? আমারও অনেকদিন ওর ওখানে যাওয়া হয়নি। ঠিক আছে, যাব। নোটসগুলো কি সত্যিই তোমার কাজে লাগবে? খুব কাজে লাগবে। পরীক্ষা শেষ হয়ে গেলে আমি তোমাকে নোটসগুলো ফেরত দিয়ে দেবো। না না, তোমাকে অত ব্যস্ত হতে হবে না। ডিসেম্বরের শেষে ক্লাস রিজলভ হয়ে যাবে, তখন যে কি করব? ক্লাস রেজাল্ট হয়ে গেলে আমি বাড়ি চলে যাব। হ্যাঁ, তুই চলে যাবি? হ্যাঁ রে, মার শরীরটা একদম ভালো নেই। বাবার চেহারাটাও দেখলাম খুব খারাপ হয়ে গেছে। তুই চলে গেলে আমি একা একা কি করব? বাইরে তোর তো কত বন্ধু বান্ধব। আমি আসি রে কেয়া। যা বাবা, চলে গেল তো। কি আঁকছো বাবা? কি জানি কি আঁকছি। কোথায় গিয়েছিলি? কয়েকটা চাকরির অ্যাপ্লিকেশন করে এলাম। চাকরি? হ্যাঁ, কি হয়েছে? তা তোর হঠাৎ চাকরির দরকার হলো কেন? হঠাৎ কেন হবে? আমি তো আগেই ঠিক করেছিলাম এমএ পাশ করে চাকরি করব। কালই তো একটা ইন্টারভিউ আছে। ইন্টারভিউ? হ্যাঁ, কলকাতায় হবে। চাকরিটা হলে অবশ্য এখানে নয়, অনেক দূরে যেতে হবে। বাবা, তুমি চা খাবে? হ্যাঁ, খাবো।
এই বায়নাকুলারটা তোকে নন্দদা দিয়েছিল না? হ্যাঁ, আমার 10 থেকে 11 বছরের জন্মদিনে নন্দ জেঠু আমায় দিয়েছিল। আমার মনে আছে। ও হ্যাঁ, কাল তোর একটা চিঠি এসেছিল, পাঞ্জাবির পকেটে রেখেছিলাম, আমি ভুলে গিয়েছি দিতে। আজকাল তো ভুলে যাই। বাবা, আমার চাকরিটা হয়ে গেছে। যাই মাকে খবরটা দিয়ে আসি। মা, ও মা। মা, হুম? এবার আমি বাবার জন্মদিন করব। তুমি কিন্তু কিছু বলতে পারবে না। আগে তো তোর বাবার জন্মদিন হতো, নন্দবাবু আসতেন, দীপু আসতো, কলেজে দু একজন আসতেন। তো যখন তোর 5 বছর বয়স হলো, তখন বাবা বললেন, রেনু, আর এসব নয়, এবার থেকে শুধু টুকুনের জন্মদিন হবে। 23 বছর বয়সে তোমার টুকুন বলছে এবার থেকে বাবার জন্মদিন হবে, আমি করব। মা, বাবার জন্য একটা পাঞ্জাবি এনেছি, তুমি এটা আজকে বাবাকে দেবে। আজকে জন্মদিনে বিকেলে বাবা জানি পাঞ্জাবিটা পরে। তুই এনেছিস, তুই দে। আহ, যা বলছি তাই করবে। আরে এই দেখো, তোমার জন্য একটা শাড়িও এনেছি, এটা তুমি আজকে বিকেলে পরবে, কেমন? আমার জন্য আবার শাড়ি কিনতে গেলি কেন? দেখো মা, বাবা আমাকে যে টাকা দিত, কেয়াদের বাড়িতে আমার কিছুই প্রায় খরচা হয়নি। আমি অনেক টাকা জমিয়েছি। এই দেখো পাঞ্জাবিটা, পছন্দ হবে না বাবার? হ্যাঁ, হুম? বাহ, খুব সুন্দর। আর এই পর্দার কাপড়গুলো বাবা স্টুডিওর জন্য, খুব সুন্দর দেখাবে, দেখো। হ্যাঁ, নন্দবাবু পা ভেঙে পড়ে আছেন। হ্যাঁ, নন্দ জেঠু ছাড়া ঠিক জমবেই না। হ্যাঁ, তোর বাবা ওকে খুব পছন্দ করে। হুম। ওরে বাবারে, ট্রেনের সময় হয়ে গেল। মা শোনো, আমি একটু স্টেশন থেকে আসছি, কে আসবে আমাকে নিয়ে আসি চট করে। আয় বাবা। আরে থাক থাক, আমি তাহলে আসছি মেসোমশাই। তুমি চলে যাবে? হ্যাঁ, আমার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। ও, দাঁড়াও দাঁড়াও। দীপু, দীপু, বলুন মাস্টারমশাই। এই দুটো ওকে ভালো করে প্যাক করে দাও তো। এটা কি মেসোমশাই? মাস্টারমশাই, দুটো ছবি। মেসোমশাই, আপনার নিজের হাতে আঁকা ছবি আমায় দিলেন? আবার এসো। বাবা, আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি। যাও, আসছি। আয়। এসো। শুনছো, কিয়াকে ট্রেনে তুলে দিয়ে আমি আর টুকুন নন্দবাবুর বাড়ি হয়ে আসবো। আর শোনো, হাত মুখ ধুয়ে নতুন পাঞ্জাবিটা পরবে কিন্তু। এই যে। দীপু, ফিরে এসে আমি পূজারিনীকে জ্বালবো। আর যদি দেখো সন্ধ্যা হয়ে এলো, তুমি জেলে দিও। হ্যাঁ, ঠিক সন্ধ্যের সময় জ্বালবে আপনি কিন্তু। কিছু ভাববেন না বৌদি, ও আমি ঠিক করে দেবো। চলুন। টুকুন আসবে আমি জানতাম, কিন্তু সঙ্গে তুমি আসবে এটা আমি ভাবতে পারিনি। সকালে সৈকত একটা ছবি দিয়ে গেছে, জানি। তো চাকরির ব্যাপারটা সৈকত ঠিক মেনে নিতে পারেনি। হ্যাঁ, আমিও বুঝি না, ওর যে কি এত চাকরির দরকার পড়লো। বাপ মায়ের অমতে হুটোপাটি করে চাকরি জোগাড় করার দরকারটা কি? তুই তো আরো পড়াশোনা করতে পারতিস। এখনকার ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে করার জন্য হুটোপাটি করে চাকরি জোগাড় করা, তোর তো সেদিকে মতিগতি নেই। আরে বিয়ে কি আর পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, বিয়ে পালিয়ে যাচ্ছে না ঠিকই, তুই তো বিয়ে থেকে পালিয়ে যাচ্ছিস। নন্দ জেঠু, সারাক্ষণ বিয়ে বিয়ে করলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নন্দদা, এবার কিন্তু আমাদের উঠতে হবে, সন্ধে হয়ে গেছে। ওর বাবা একা বাড়িতে। মা, 8টা 20 এখন অনেক দেরি আছে। 8টা 20 কি হবে?
ও মা, তুমি জানো না 8টা 20-তে বাবার জন্ম, তখন উনি শাঁখ বাজাবেন। এত অন্ধকার কেন? দেখ, দিবু হয়তো ঘুমিয়ে পড়েছে, তোর বাবা ছবি আঁকছে। দাঁড়া, আগে বাথরুমটা তো সারি। টুকুন, বাতি জ্বালাসনি কেন? মা, তুমি ভেতরে যাও। কেন, তোর বাবা ছবি আঁকছে মা! বুঝি? এ কি? মা, কি হচ্ছিল এখানে? কি করছিলে তোমরা? চুপ করো। চলো এখান থেকে, একটা কথা বলবে না। চলো, চলো মা, এখান থেকে তুমি চলো। চলো যাবো, আমাকে যেতে চলো। আমি বসো, বসো এখানে, বসো বলছি। চুপ, চুপ করো, চুপ করো তুমি, একটা কথা বলবে না। তুমি ওখানে যাবে না। হুম? চুপ করে বসে থাকো এখানে, চুপ। আমি আসছি, আমি আজকেও নিয়ে আসছি। মা, ও মা, কি হলো তোমার? মা, ও মা, মা, ও মা, কি হলো তোমার? মা, ও মা, মা গো, মা, মা, চুপ করে দাঁড়িয়ে থাকো না। তাড়াতাড়ি ডাক্তার রায়কে ডেকে নিয়ে এসো। চেম্বার খোলা আছে 9:30 পর্যন্ত, তাড়াতাড়ি যাও। মা, ও মা, মা, ও মা, চোখ খোলো না মা, ও মা, মা গো, ও মা, মা, মা গো, চোখ খোলো না মা, ও মা। এ নাও, এই শাড়িটা পরে নাও। এই পরা শাড়িটা তোমার সঙ্গে নিয়ে যাও। নাও ধরো, 9টা বাজে, এখনই বেরিয়ে পড়ো। এরপরে রিক্সা পাবে না। যাও, বাবা এক্ষুনি ডাক্তারবাবুকে নিয়ে আসবে, তার আগেই তুমি এখান থেকে চলে যাও। শোনো দেবু পিসি, তোমায় একটা কথা বলি, তুমি আর কোনোদিন এ বাড়িতে আসবে না। টুকুন, কোনোদিনও না। প্লিজ যাও এখান থেকে, যাও।
এই ওষুধগুলো তাড়াতাড়ি লাগবে। আপনি ওষুধগুলো যত তাড়াতাড়ি পারেন নিয়ে আসুন। ডাক্তারবাবু, মার কি হয়েছে? মা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, ভালো তো হয়ে যাবে। আসলে একটা প্রচন্ড শক। আর এটা হয় সাধারণত একটা এক্সাইটমেন্ট থেকে। কি হয়েছিল মার? ওই চাকরি নিয়ে একটু কথা কাটাকাটি। উম, মানে যেমন হয় আর কি। তুমি তো বুদ্ধিমতী মেয়ে, কথা কাটাকাটি করতে গেলে কেন? শোনো, ওষুধগুলো ঠিক সময় মতো খাওয়াবে। আর কাল সকালে তুমি আমায় একটা রিপোর্ট করবে। কাল হয়তো একটা স্ক্যান করতে হতে পারে। ঠিক আছে? মা, ওটা সকাল হয়ে গেছে, হরলিক্সটা খেয়ে নাও। ও মা, ওঠো মা। মা গো, মা, ও মা। মা, यत्रानः पूर्वे पितरः परेयुः हित्वायावद्यं पुनरस्तमेहि सङ्गच्छस्व तन्वासुवर्चा। মেসুমশাইয়ের জন্মদিনের দিনটা আমি বলতে পারছি না রে। মাসিমা কত যত্ন করে আমাকে খাওয়ালেন, আর আজ মাসিমা নেই। আমি ভাবতেও পারছি না। মেসুমশাইয়ের চেহারাটাও ভীষণ খারাপ হয়ে গেছে রে। ইয়ে, কেয়া, এবার কিন্তু আমাদের উঠতে হবে। 7:30 বেজে গেছে। আমি বরং একবার মেসুমশাইয়ের সঙ্গে দেখা করে আসি। টুকুন, কি আর বলবো, আই এম রিয়েলি ভেরি আপসেট। আমি কিন্তু তোমাদের বিয়ের খবরটা পেয়ে খুব খুশি হয়েছি। আচ্ছা টুকুন, আমরা দুজন কি ভালো বন্ধু হতে পারি না? বন্ধুই তো আছি, বন্ধু থাকবো। তোমার বন্ধু কে আর বন্ধু? আমি যদি তোমাকে চিঠি লিখি, উত্তর দেবে? কেন দেবো না? টুকুন, কখনো কোনো দরকার হলে আমাকে বা কেয়াকে জানাবে। নিশ্চয়ই জানাবো। তোমরা ছাড়া তো
আমার আর কোনো বন্ধু নেই। জানোই তো, আগামী 16 তারিখে আমাদের বিয়ে, প্যারিস হলে। সরি, তোমাদের বিয়েতে আমি থাকতে পারবো না। হুম? আমি 2 তারিখেই জয়েন করতে চাই। 2 অগস্ট? কি বলছো? তার মানে আমাদের বিয়েতে তুমি থাকবে না? কি করবো বলো? তাছাড়া এইরকম একটা সিচুয়েশনে মেসোমশাই কি একা থাকবেন? সারা জীবন মা দেখাশোনা করেছে। সবাই যদি ভাবে বাকি জীবনটা আমি দেখাশোনা করব, তাহলে খুব ভুল হবে। মাঝে মাঝে আমার এখানে দম বন্ধ হয়ে আসে। এক মুহূর্ত আমার এখানে থাকতে ইচ্ছে করে না। টুকুন, 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 এটা নিয়ে 7টা চিঠি তোকে লিখছি 1 বছরে। তোর বাবা ভীষণ ভেঙে পড়েছে।
তুই একবার এসে দেখে যা নন্দ জেঠু। টুকুন, 1 বছর পর আমায় মনে পড়লো? আজ যে মায়ের মৃত্যুবার্ষিকী, তোমার হাতের যত্নে তোমার মায়ের কথা মনে পড়ছে। মায়ের প্রসঙ্গ এখন তুলতে চাই না পূজারিনী। প্রথম দিন লিখতে বসে আমার সাথেই কথা হলো, তারপর তোমার মা বাবা এসে বললেন, লেখা হলো না। আজ শুরু করো, এখান থেকেই শুরু করো। না, কি হবে? সেদিন বলতে কি করে লিখবো, আর আজ বলছো কি হবে? সেদিন ইচ্ছে ছিল, আজ নেই। সারা জীবনের মধ্যে দিয়ে রূপকথারা বয়ে চলেছে তোমার। না, আমার রূপকথারা হারিয়ে গেছে। রূপকথাদের আর আমি ফিরিয়ে আনতে চাই না। আর 4 বছর পেরিয়ে গেল। অনেক চিঠি লিখেছি, একটা উত্তরও দিসনি। সৈকত এখন আর ছবি আঁকে না, কোনো স্কেচও করে না, চোখে ভালো করে দেখতেই পায় না। তুই মা একবার ফিরে আয়। জানো পূজারিনী, এই 4 বছরে বাবা একটাও ছবি আঁকেনি। নন্দজিঠু লিখেছে, বাবা নাকি একটা স্কেচ পর্যন্ত করতে পারে না। কি করে আঁকবে? তোমার বাবা এখন ভালো করে দেখতেও পায় না। তারপর পূজারিনী নেই, সাজবাতি নেই, আলো ছাড়া কি আঁকা যায়? জানো পূজারিনী, আজকাল আর রূপকথারা আমার কাছে আসে না। টুকুন, তুমি চাও না তাই আসে না। সেই রকমই তো বলেছিলে 3 বছর আগে। তাহলে আমি কি নিয়ে বাঁচবো পূজারিনী? তুমি চাইলেই রূপকথারা আবার তোমার কাছে ফিরে আসবে। না, রূপকথার আর কোনোদিন ফিরে আসবে না আমার কাছে। আমি মার মুখ চেপে ধরেছিলাম, তারপর থেকে মার কোনোদিন কথা বলেনি। ভুল ভুল, তোমার মার বোবা হয়ে যাবার কারণ তুমি নাও, সেটা হয়েছিল অন্য কারণে। কিন্তু বাবা, বাবা যে এরকম একটা কাজ করতে পারে, আমি একটা ঘটনা দিয়ে কজন মানুষের বিচার হয় টুকুন? হয় না, তার সবকিছু বাতিল হয়ে যায় না।
কিন্তু কিন্তু তাই বলে দীপু পিসি, দীপু পিসির নামটা ওইভাবে বলছো কেন? সেও তো তোমারই মতন একটা মেয়ে, তোমারই মতন একলা। ওর চিঠিটা বেশ কিছুদিন হলো এসে পড়ে আছে, দেখো না কি লিখেছে। তুই বলেছিলি তাই তোদের বাড়িমুখো হইনি এ বছর। ভেবেছিলাম আর কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু উপায় নেই। নন্দ স্যারের কাছে সবই শুনেছি, তোকে বলবো। তোর শহরে আগামী রবিবার যাব, বিকেল 5:30টায় বৌদ্ধ সমাধির সামনে থাকিস। দীপু পিসি। তোকে আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো দোহাই দিতে আসিনি। তোকে কয়েকটা কথা বলবো। আমি জানি তুই আমাকে ঘৃণা করিস, তাই আমার কথা তোকে আর কি বলবো। আমি আজকে এসেছি মাস্টারমশাইয়ের জন্য। বাড়ি চলো। না রে, আমি হোটেলেই উঠবো। ঠিক আছে। তুই তোর বাবার মতোই বেশি সময়টা রূপকথার মধ্যে থাকতিস বলে জানতে পারিস না। মাস্টারমশাই আর আমার সম্পর্কের কথাটা অনেকদিনই লোকে বলা বলি করেছে। বলতো সৈকত মাস্টারের জন্য মেয়েটা বিয়ে করলো না। সত্যি আমি মাস্টারমশাইকে ভালোবেসেছিলাম, যদিও প্রথম যখন তাকে দেখি তখন তিনি ঘোর সংসারী, বউ আছে, মেয়ে আছে, কিন্তু আমি তো তাকে ভালোবাসতেই পারি। মাস্টারমশাইকে তা বলবার প্রয়োজন বোধ করিনি কখনো। বলিনি কারণ উনি আমায় ভালোবাসতেন না, আর 5টা ছাত্রীর মতনই দেখতেন আমাকে। ভাবতেন পাড়ায় থাকে, তাই দিনরাত পাকপুরুতে চলে আসে। নয়তো ভাবতেন হয়তো একটা হ্যাংলা মেয়ে। এভাবেই চলে যেত, যদি উনি নিছক একটা ছাপোষা মানুষ হতেন। কিন্তু তিনি তো অন্য ধরনের মানুষ। মুখ থেকে অনর্গল সৃষ্টি রহস্যের কথা বের হতো, বুকে ছিল অদ্ভুত এক আগুন। আঁকতে বসে আঁকতে না পারলে সে আগুনে পুড়ে খাঁক হয়ে যেতেন। তাই হয়েছিল সেদিন, জন্মদিনের দিন। ছটফট করছিলেন আর বলে যাচ্ছিলেন, পাচ্ছি না, পাচ্ছি না। হঠাৎ কি মনে হতে উনি আমায় খাটে তুলে আনলেন। যখন আমার সম্বিত ফিরল, তখন দেখলাম ভেঙে একদম একসা হয়ে গেছে। ওনাকে ওরকম ভেঙে পড়তে দেখতে চাইনি আমি, তাই আবার জড়িয়ে ধরেছিলাম। কি কাকতালীয় ব্যাপার দেখ, সদর দরজাটা বন্ধ করিনি, তোদের আসার শব্দটুকুও পেলাম না। সব ভেঙে চুরে শেষ হয়ে গেল সেদিন। যে মানুষটাকে আঘাত দেব না ভেবেছিলাম, সেই বৌদিই চরম আঘাত পেলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমি পাপ করেছি বল? দুদিন ধরে অনেক কথাই বলে গেলাম, যদিও জানি এসব কথা নতুন করে বলার কোনো মানে হয় না। তবু একটা কথা বলি, এই 4 বছরে মাস্টারমশাই একটা ছবিও আঁকেননি। রোজ সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে ঠাকুর বাড়ির পুকুর পাড়ে গিয়ে ঠায় বসে থাকেন। না স্নান, না খাওয়া। সন্ধে হলে বাড়িতে ফেরেন। নন্দ স্যার অনেক চেষ্টা করেও এই রুটিন ভাঙতে পারেননি। বরং রোজ রাতে খাবার নিয়ে গিয়ে বন্ধুর বাড়িতে বসে একসাথে খাওয়াটাই এখন নন্দ স্যারের রুটিন হয়ে দাঁড়িয়েছে।
এভাবে বেশি দিন চললে মাস্টারমশাই পৃথিবী ছেড়ে চলে যাবেন। ওনাকে বাঁচাতে পারে একমাত্র তুই। তুই যদি না যাস আমি যাব, যে যাই বলুক। তুই যা খুশি ভাবতে পারিস, আমি যাবই। মাস্টারমশাইকে এভাবে মরে যেতে আমি দিতে পারি না। আমি চলি, আমার ট্রেনের সময় হয়ে গেছে। দীপু পিসি, কি হলো? চটিটা ছিঁড়ে গেল, সেফটি পিন আছে, কাজ চালিয়ে নেব। মনে হলো রূপকথা আর বাস্তব দুটোই সত্যি, একটার মধ্যে একটা মিলেমিশে একাকার। দীপু পিসি সেদিন কুয়াশায় মিলিয়ে গেছিল। তারপর দীপু পিসির সঙ্গে আমার আর কোনোদিন দেখা হয়নি। সারাক্ষণ জন্ম, সারাক্ষণ মৃত্যু, এই নিয়ে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড। কত তারা, নিহারিকা, নক্ষত্র জন্ম নেয়, আবার ফেটে পড়ে, লুপ্ত হয়ে যায়। আমরা যে অন্ধকারের মধ্যে তারা জ্বলতে দেখি, সেটা হয়তো কোনো তারাও নয়, কোনো তারার মৃতদেহ। কিন্তু কোটি কোটি বছর আগে সে যখন জ্বলছিল, সেই আলো আজ আমরা দেখতে পাই। জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান লিখেছেন, Lost somewhere between immensity and eternity is our tiny planetary home. In a cosmic perspective, most human concerns seem insignificant, even petty. এবার ভাব, মানুষের জীবন কত ক্ষুদ্র। বাবা, 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 ও বাবা। টুকুন, জল থেকে তাহলে উঠে এলি? জল থেকে? হাজার হাজার ফিট জলের নিচে তো ছিলি। মুখটা মুছে ফেল, দেখি দেখি তোর মুখটা শ্যাওলা হয়ে যায়নি তো? বালি লেগে নেই তো? বাবা, মস, ফার্ন, কত কি তো সব জলের তলায় থাকে, দেখি দেখি। এই দেখ, জল লাগছে হাতে। জলের নিচে ছিলি তো? মুছে ফেল, মুছে ফেল। বাবা, নন্দটাকে বলতে হবে, নন্দটাকে বলতে হবে টুকুনের চোখের ভেতরে একটা দিঘি আছে, এবার সেই দিঘির মধ্যে ডুব দেব। টুকুন আর আমাকে খুঁজেই পাবে না।
চলো বাবা, চলো। বাবা, বৃষ্টি আসছে। আমি সব গোছগাছ করে আবার আগের মতন করে দেবো, সব ঠিক করে দেবো। এই দেখো বাবা, পূজারিনীকেও রেখেছি। আমি টুলে বসবো, তুমি আমার ছবি আঁকবে। আজ আমার জন্মদিন, তুমি আমার ছবি আঁকবে না? আমি ঘুমাবো। চলো। বাবা, তোমার চা। এ নাও বাবা, তোমার শেভিং ব্রাশ, শেভিং ক্রিম, রেজার, সবকিছু। তুমি চট করে চাটা খেয়ে দাড়ি কামিয়ে স্নান সেরে নাও। আমরা চোখের ডাক্তারের কাছে যাব। আজই তোমার চশমাটা বানাতে দিতে হবে, কেমন? নাও, খেয়ে নাও। বাবা, তুমি আজও ছবি আঁকবে না? আজ আমার জন্মদিন। বাবা, আঁকো না প্লিজ। আমি আমি টুলে বসবো। বাবা, কফি খাবে? কফি দে। বাবা, এ নাও তোমার কফি। একটা ভাঁজ পড়লো। বাবা, একটা বাজ পড়ার ছবি আঁকবে? আমি ছবিতে বাজ পড়ার শব্দ শুনতে চাই বাবা। আঁকো না বাবা, আঁকো না। তুমি তো বলেছিলে এমন অনেক ছবি আছে যার সামনে দাঁড়ালে তার শব্দ শোনা যায়। তুমি তো বলেছিলে নরওয়ের সেই বিখ্যাত আর্টিস্ট মুঙ্ক চিৎকারের ছবি এঁকেছিলেন। বৃষ্টি পড়া ক্যানভাসের সামনে দাঁড়ালে বৃষ্টির শব্দ শোনা যায় বলেছিলে না? আঁকো না বাবা। তুমি তো বলেছিলে যে পারে সে সবটাই পারে।
আঁকো না বাবা, ও বাবা, আঁকো না, একটা ছবি আঁকো বাবা, ও বাবা। পর্দার বাইরে টুকরো বারান্দায় আমার রূপকথাটা আলো করে রেখেছে। আজ সারা রাত ওরা আমার আর বাবার ঘরের মাঝখানটুকু আলো করে রাখুক। আমার 17 বছরের জন্মদিনে যেমন আলো ছিল, সেই দিনে যেদিন আমি প্রথম সজ্ঞানে দেখতে পেয়েছিলাম একটা রূপকথাকে। সারা জীবনের মধ্যে দিয়ে রূপকথাটা বয়ে চলেছে। যখন খুশি শুরু হয় তারা, যখন খুশি থেমে পড়ে তারা, হারিয়ে যায়। আমি তাদের আটকাতে পারি না। আমি আবার তাদের ডাকবো, তারা ফিরে আসুক। ফিরে এসো রূপকথারা,
আমার একটা কিছু ধরবার দরকার, একটা কিছু অবলম্বন, যা দিয়ে আমি দেখতে পাবো, যা দিয়ে আমি যোগাযোগ করতে পারবো। একটা ঘাসের সঙ্গে, জমির সঙ্গে, একটা পৃথিবীর সঙ্গে, পৃথিবীর বাইরে ওইসব তারাদের সঙ্গে। ফিরে এসো, ফিরে এসো রূপকথারা, ফিরে এসো। সাঁঝবাতি আমার নাম। সন্ধেবেলায় জন্মেছিলাম বলে মা রেখেছিল। বাবা বলেছিল সন্ধেবেলায় নাকি আলোর মতন জ্বলে উঠেছিলাম আমি। বাবা এও বলতো আমি मनसि অন্ধকারের মধ্যে বসে থাকলে प्रतिष्ठिता আমার গা দিয়ে নাকি আলো मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदस्य वाणीस्थः श्रुतं मे मा प्रहासीः अनेनाधीतेनाहो रात्रान् सन्दधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु मामवतु वक्तारम् अवतु वक्तारम्। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।